আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন। আহ মানসিকভাবে ভালো আছেন। আজকে আমরা আসলে থিওরি ক্লাস তো অনেকই করে ফেললাম। আজকে আমরা এমসিকিউ ক্লাস অনেক করেছি। আমরা থিওরিটা আরেকটু ভালোভাবে শেখা দরকার। কেন শেখা দরকার? কিভাবে শিখবো আমরা? এইটার ফাংশনাল ক্লাসই আজকে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে আজকে ক্লাসে একটু থাকার চেষ্টা করব। তাহলে দেখব আমাদের যে ভুলগুলো আছে, আমাদের শেখায় যে ঝামেলাগুলো আছে, সেই ঝামেলাগুলো অনেকাংশে দূর হয়ে যাবে। রাইট? আমি আমার ক্লাসটিকে শেয়ার দিয়ে দিচ্ছি। আপনারা একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দিবেন যাতে সবারই ক্লাসটুকু করার সুযোগ হয়ে ওঠে। রাইট? একটু আমরা সময় নেব। একটু সময় নেব। ওকে, আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একদম শুরু থেকে শুরুর প্রয়াস আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে আমরা ফাংশনালি জিনিসগুলো কিভাবে পড়তে পারি। আমরা রমজান মাস জুড়ে আমরা এটা দেখার চেষ্টা করব। এমসিকিউ সাজেশন ক্লাস যেহেতু আমাদের ভরে চলে, আমরা একটু বেসিক ক্লাসগুলো এখন একটু দেখার চেষ্টা করব যাতে আমাদের কনফিউশনগুলো একদমই ক্লিয়ার হয়ে যায়। রাইট? আমাদের কনফিউশনগুলো একদমই ক্লিয়ার হয়ে যায়। এটার জন্য আমাদের প্রয়াস যারা এখনো আসোনি ক্লাসে একটু বন্ধু-বান্ধবদের আমরা একটু বলে দেব যাতে বা মেনশন দিয়ে দেব যাতে সবাই ক্লাসে উপস্থিত হতে পারে। রাইট? আচ্ছা আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন অ্যানালাইসিস গুলো করি, আমরা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস গুলো করি, তাহলে আমরা ওই জায়গাটাতে কি পাই? একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমরা নাউনকে যদি মোটা দাগে আমরা ৩ টা ভাবে ভাগ করি। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন। তো আইডেন্টিফিকেশন থেকে আমরা যদি খেয়াল করি, এখানে ভার্সিটিতে আসছে 22+, বিসিএস এ 7+, ম্যাট ডেট এফএমসিতে 7+, রাইট? এবং আদার্স যে জবের যে চাকরির পরীক্ষাগুলো আছে, চাকরির যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে আসছে 32+, রাইট? অনুরূপভাবে কাইন্ডস থেকে আমরা যদি দেখি 16, 4, 3 এবং আপনার 117+, রাইট? তার মানে এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। ডিটারমিনার থেকে ভার্সিটিতে 59, বিসিএস এ 11+, ম্যাট ডেটে হচ্ছে আপনার 4+ এবং অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেগুলোতে 58+ এর মতো কোশ্চেন এসেছে। তো এই জায়গাগুলোতে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে প্রতিটা টপিকই পড়ার চেষ্টা করব যাতে আমাদের কনফিউশনগুলো না তৈরি হয়। আগে আমরা ট্র্যাডিশনাল গ্রামারটা ফুলভাবে পড়ার চেষ্টা করব। এরপরে ফুল পড়ার পরে আমরা এখানে মডার্ন গ্রামারে ব্লেন্ড করার চেষ্টা করব যে আসলে মডার্ন গ্রামারটা আমাদের কি বলতেছে, রাইট? আমরা ওইটাও একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখব যে আমাদের সামনে পথ চলাটা অনেক বেশি সহজ হচ্ছে। আমরা কি বলি? আমরা বলি নাউন কাকে বলে, তাই তো? একদম বেসিক কথাবার্তা। নাউন বলতে আমরা কি বুঝি? আমরা বলি যে আমরা দু চোখে যা কিছু দেখি বা না দেখি, অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা কি বলি? আমরা কোনো কিছুর নামকে আমরা নাউন বলি, তাই তো? তাহলে নাউনকে আমরা কয়ভাবে ভাগ করতে পারতেছি? তাই নাউনকে আমরা যদি খেয়াল করি যে ভাইয়া নাউনকে আমরা প্রথমে ২ ভাগে ভাগ করতেছি। একটাকে আমরা বলতেছি কনক্রিট নাউন, আরেকটাকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? তাহলে আমরা নাউনকে প্রথমে আমরা ২ টা ভাগে ভাগ করতেছি। একটা কনক্রিট নাউন, আরেকটাকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন বলতে আমরা কি বুঝি? আমরা বলি যে ভাইয়া যেটা দেখা যায়, রাইট? বলি যেটা দেখা যায়, রাইট? যেটা
দেখা যায় সেটাকে আমরা কি বলবো, কনক্রিট বলবো। আর যেটা দেখা যায় না, রাইট, যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না সেটাকে আমরা সাধারণত বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে আমরা মোটা দাগে যদি বলি, কনক্রিটটাকে আমরা যদি বলি যেটা দেখা যায় সেটাকে আমরা বলি কনক্রিট নাউন, রাইট, যেটা দেখা যায় সেটাকে আমরা কি বলি, কনক্রিট নাউন বলি। আর যেটা দেখা যায় না সেটাকে আমরা কি বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, রাইট। তাহলে এবার আমরা যদি বলি অ্যাবস্ট্রাক্ট নাউনের অ্যান্টোনিম কি হবে, তাহলে কনক্রিট নাউন। তার মানে এটা অপোজিট তো, তাই না? যেটা দেখা যায় সেটাকে আমরা কনক্রিট বলি, আর যেটা দেখা যায় না সেটাকে আমরা কি বলি, আমরা অ্যাবস্ট্রাক্ট বলি। ওকে, আচ্ছা, এবার আমরা যদি খেয়াল করি কনক্রিটের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তাই না? চারটা আছে, প্রপার, এরপর আমরা কি বলতেছি কমন, এরপরে কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। তাই টোটাল আমরা প্রথমে নাউনকে আমরা দুভাগে ভাগ করতেছি, তবে আমরা সর্বমোট নাউনকে কয় প্রকার বলতেছি, 5 প্রকার। এটা হচ্ছে 1, এরপরেরটা হচ্ছে 2, এরপরেরটা হচ্ছে 3, এরপরে 4 এবং এরপরেরটা কি পাচ্ছি আমরা, 5, রাইট। এবার আসেন, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, এই হচ্ছে টোটাল 5 প্রকার, রাইট। আমরা জিনিসগুলোকে একটু ফাংশনাল করার চেষ্টা করব। যেমন অনেকবার পরীক্ষা আসে অ্যাডজেক্টিভটা কি হবে, তাহলে ভাই অ্যাডজেক্টিভটা কি বলছে, অনেক স্টুডেন্ট বলে যে ভাই টিআইভি থাকলে অ্যাডজেক্টিভ হয়, বলছে না, অ্যাডজেক্টিভটা কি একটা নাম। অ্যাডজেক্টিভ যেমন নাউন একটা নাম, প্রোনাউন একটা নাম, অনুরূপভাবে অ্যাডজেক্টিভও কি একটা নাম। তাহলে আমরা কোনো কিছুর নামকে আমরা কি বলি, আমরা ডেফিনেটলি সেটাকে নাউন বলি। যেহেতু কোনো কিছুর নামকেই আমরা নাউন বলি, দ্যাটস ওয়াই অ্যাডজেক্টিভটা আমরা কি বলবো, আমরা নাউনই বলবো, রাইট। 2 নম্বর কোশ্চেনে এইটার আমরা একটু উত্তর করার চেষ্টা করবো, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট কি হবে। আমি একটু আগে বলে এসেছি দ্য অ্যান্টোনিম অফ, রাইট, দ্য অ্যান্টোনিম অফ, রাইট, আমরা বলতেছি দ্য অ্যান্টোনিম অফ, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্টের দিকে আমরা যদি খেয়াল করি, অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্টের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি বলতে পারি। ঠিক আছে, একটু দ্রুত আমরা একটু কমেন্ট করার চেষ্টা করব, আমরা একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করব যাতে আমরা ঠিকঠাক বুঝতে পারি, রাইট, আমরা ঠিকঠাক বুঝতে পারি। ওকে, আচ্ছা, আচ্ছা, একটু দ্রুত আমরা কমেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, দুয়ের বি, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা আসো, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্টের কথা যদি আমরা বলি, অ্যাবস্ট্রাক্ট মানে কি, যেটা দেখা যায় না। তার মানে যেটা দেখা যায় সেটাতে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে আমরা কি বলি, অ্যান্টোনিম মানে আমরা বলি বিপরীত শব্দ, তাই না? অ্যান্টোনিম মানে আমরা কি বলি, আমরা বলি বিপরীত শব্দ। তার মানে আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, তাহলে বিপরীত শব্দটা কি, যেটা দেখা যায় না তার বিপরীত শব্দ কি, দেখা যায়। দেখা যায় কোনটা, সেটা হচ্ছে বি, এটা হচ্ছে কনক্রিট। এই সিম্পল কোশ্চেন আমরা অনেকবার পেয়েছি, তাই তো? এরকম একদম সিম্পল কোশ্চেন আমরা অনেকবার পেয়েছি। এবার আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা প্রপার নাউনের দিকে চলে যাব। প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? প্রপার নাউন বলতে আমরা বুঝি যে ভাইয়া কোনো কিছু নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান বা প্রভৃতির নাম। কোনো ব্যক্তি, বস্তু, স্থান, এগুলো নির্দিষ্ট নাম, এগুলো সংজ্ঞা বলতে আমার গলা জোড়ায় আসে, রাইট। আমার এগুলো দরকার নেই। আমরা সোজা বাংলা ভাষায় আমরা চিন্তা করি। সোজা কথা মনে করবি, প্রপার মানে কি, নির্দিষ্ট, তাই তো? প্রপার মানে কি বলছে ভাইয়া, প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট কি বলছে ভাইয়া, নির্দিষ্ট ইটসেলফ আর টার্ম, রাইট, নির্দিষ্ট ইটসেলফ কি বলি আমরা, বলছে ভাই নির্দিষ্ট, এটা একটা হচ্ছে বিশাল বড় টার্ম, তাই তো? তাহলে কিরকম টার্ম, আমরা বলি যাকে নির্দিষ্ট বলতে আমরা কি বুঝি, নির্দিষ্ট বলতে আমরা বুঝি যাকে যে নামে ডাকলে, যাকে যেই নামে ডাকলে, যেই নামে ডাকলে ঠিক সে উত্তরটা আসে। যাকে যে নামে ডাকলে ঠিক সেই উত্তরটা আসে, ঠিক সেই উত্তরটি আসে, ঠিক আছে? যাকে যে নামে ডাকলে ঠিক সেই উত্তরটি আসে, তাহলে সেটাকে আমরা বলছি প্রপার নাউন। যেমন আমি যদি কামালকে ডাকি, রাইট, আমি যদি কামালকে ডাকি তাহলে কি হাসান সাড়া দিবে? ডেফিনেটলি নট। তাহলে কামালকে ডাকলে কামালই সাড়া দিবে, হাসান সাড়া দিবে না। ওই জন্য বলতেছি যাকে যে নামে ডাকলে ঠিক সেই উত্তরটা আসে, আর সেটাকে আমরা বলতেছি প্রপার নাউন, রাইট। যাকে যে নামে ডাকলে ঠিক সেই উত্তরটাই চলে আসে, সেটাকে আমরা বলতেছি প্রপার নাউন। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাটাচড নেম, রাইট। আমরা কি বলতে পারি বলো, আমরা বলতে পারি অ্যাটাচড নেম, ঠিক আছে, অ্যাটাচড নেম, রাইট। যেমন তুমি ঢাকা বললে কোনোভাবে কি তুমি কি রংপুরকে বোঝো? বলছে না, ওটা হচ্ছে অ্যাটাচড নেম। যার যেটা অ্যাটাচড নেম আছে ওইটাকে আমরা বলি প্রপার নাউন। এই তো, এটা হচ্ছে মূল কথা। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এটাকে আমরা বলছি অ্যাটাচড নেম, তাই তো? আচ্ছা দেখেন, আমরা যদি বিগত সালের কোশ্চেনের দিকে খেয়াল করি, দেখো বাংলায় পড়েছো, ইংলিশে চলে আসছে, তাই না? তার মানে কি, এই সেন্টেন্সটা আমাকে বুঝতে হবে, দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন। পার্টিকুলার মানেটা কি? তাহলে পার্টিকুলার মানে হচ্ছে যে ভাইয়া, পার্টিকুলার মানে হচ্ছে নির্দিষ্ট, রাইট। আমি আবার বলতেছি পার্টিকুলার মানে কি, আমি বলছি ভাইয়া পার্টিকুলার মানে হচ্ছে নির্দিষ্ট। ওকে, পার্টিকুলার মানে কি, আমি বলছি ভাইয়া পার্টিকুলার মানে কি, বলছে নির্দিষ্ট।
তাই তো? তার নির্দিষ্ট ব্যক্তি বস্তু এগুলোর নামকে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো সেটাকে প্রপার নাউন। ওকে? আচ্ছা, এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি কমন নাউন বলতে আমরা কি বুঝি? যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে, হ্যাঁ, স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাদেরকে কমন নাউন বলে। ভাই এগুলো ট্র্যাপ। এগুলো পড়লে ঝামেলা আছে, রাইট? আমরা এগুলো না পড়ে আমরা নরমালি এটাকে সলভ করতে পারি। নরমালি আমরা যদি সলভ করতে পারি তাহলে আমরা ঝামেলা নেওয়ার দরকার কি? এটা হচ্ছে রুল। রুলের দিকে আমি যদি না তাকাই, কমন বলতে আমরা কি বুঝি সেটুকু বুঝলে হয়ে গেল। তাই তো? কমন বলতে কি? কমন বলতে আমরা যদি খেয়াল করি, দেখো আমি যদি এরকমটা বলি ax প্লাস হচ্ছে bx, রাইট? ভালো করে খেয়াল করবেন। আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি বলি ax প্লাস কি, তা বলছে ভাই ax প্লাস হচ্ছে bx, রাইট? তাহলে x প্লাস bx এর কথা যদি আমি বলি, তার মানে এখানে কমন যাচ্ছে কি? তাহলে x x যদি কমন যায় তাহলে আমরা কি বলতে পারি? a প্লাস b। এই যে দেখেন, আমরা এই যে x টাকে কমন নিলাম, এটাকে আমরা বলছি কমন নেওয়া। তার মানে কি? এই যে এখানে দুটার মধ্যে x কি গেছে? কমন গেছে, এই জন্য আপনি কমন নিতে পারছেন, তাই তো? অনুরূপভাবে কমন নাউন বলতে আমি কি বলতেছি? যে নাউনকে এইভাবে আমি কমন নিতে পারবো, সেটাকে আমরা বলছি কমন নাউন। আমি বলতেছি এইভাবে যে নাউনটিকে আমরা কমন নিতে পারবো সেটাকে আমরা বলবো কমন নাউন। আমি আশা রাখি আপনি বুঝতে পারতেছেন। আপনি এইভাবে যেগুলো কমন নিবেন সেগুলোকে আপনি কি বলবেন? আপনি কমন নাউনের কথা বলবেন, রাইট? যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি, দেখেন ইরহা ইজ এ স্টুডেন্ট, মানহা ইজ এ স্টুডেন্ট, রাইট? তো এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, আমি বলছি ইরহা ইজ এ স্টুডেন্ট, এরপর বললাম মানহা ইজ এ স্টুডেন্ট, রাইট? তাহলে ইরহাও নাউন, ওকে? এরপরে মানহাও কি? বলছে ভাই মানহাও নাউন। এই দুটো নাউন কি কমন নেওয়ার কোনো সুযোগ আছে? বলছে না ভাইয়া, এগুলো ফিক্সড নেম, অ্যাটাচড নেম। মানহাকে ডাকলে ইরহা কখনো সাড়া দিবে না, ইরহাকে ডাকলে মানহা কখনো সাড়া দিবে না, রাইট? তার মানে যেহেতু সাড়া দিবে না, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলতেছি? বলছে ভাইয়া এটা হচ্ছে নির্দিষ্ট নাম, মানে প্রপার নাউন। গেল? ইজ ইজ কমন আসে, তাই তো? কিন্তু এই ইজটাকে আমরা কমন নাউন বলতে পারতেছি না, কারণ এটা ইটসেলফ আ ভার্ব, তাই তো? এবার দেখেন আবার কি আসছে? বলছে আর্টিকেল আসছে। তার মানে আর্টিকেলও কমন নিতে পারতেছি, কিন্তু আর্টিকেল নাউন না। তাহলে বাদ। তাহলে কমন কি আসতেছে? বলছে ভাইয়া এখানে কমন আসতেছে দুই জায়গাতে আমরা একই জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে স্টুডেন্ট। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি এটা কমন নাউন, রাইট? এই যে আপনি কমন নিতে পারতেছেন, এই যে আপনি কমন নিতে পারতেছেন, এই জন্য আমরা এটাকে কি বলতেছি? যে ভাইয়া আপনি যেহেতু কমন নিতে পারতেছেন, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলতেছি? বলছে ভাইয়া আমরা এটা কমন নাউন বলতেছি। এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে? আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি, যেমন তুষার এবং সুজনের কথা যদি আমরা বলি, তুষার এবং সুজন কি? তাহলে হচ্ছে ভাইয়া তুষার একটা ছেলে এবং একইভাবে সুজন কি একটা ছেলে, তাই না? তাহলে দুজনের মধ্যে কমন যায় কি? তাহলে আমরা বললাম যে ভাইয়া দুজনের মধ্যে বয় কমন যায়, রাইট? আমি বললাম তুষারও পড়ায়, সুজনও পড়ায়, তার মানে আমরা বললাম দুজনে কি? বলছে ভাইয়া দুজনে হচ্ছে টিচার, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? কমন নাউন, রাইট? আবার আমি বললাম তুষারও ডাক্তার, সুজনও ডাক্তার, তার মানে আমরা কি বলবো? ডক্টর। আর ডক্টরটাও আমরা কি বলবো? কমন নাউন, রাইট? আবার ইরহা বা মানহার দিকে আমরা যদি খেয়াল করি, ইরহা বা মানহার দিকে যদি আমরা খেয়াল করি, ইরহা কি? বলছে একটা মেয়ে, এবং মানহা কি? বলছে ভাই মানহাও একটা মেয়ে, ঠিক আছে? তাহলে আমি ইরহাও বললাম মেয়ে, এবং আমি মানহার কথা বললাম, মানহাও কি? বলছে ভাই মানহাও মেয়ে। তার মানে দুজনে যেহেতু মেয়ে, দ্যাটস আমরা কি বললাম? কমন নাউন কি আসবে? গার্ল। এরকম অনেক কিছুই কমন আসবে। অনুরূপভাবে আমরা যদি চিন্তা করি, দেখো ঢাকা কি একটা শহর এবং দিল্লি কি একটা শহর, তার মানে দুটা নির্দিষ্ট জায়গাটাকে আমরা যদি কমন ফেলার চেষ্টা করি, তাহলে ঢাকা সিটি, দিল্লি সিটি, কমন কি আসবে? তো হচ্ছে ভাইয়া ডেফিনেটলি সিটি আসবে। এবং আমি যদি বলি ঢাকা বাংলাদেশের রাজধানী এবং দিল্লিটা হচ্ছে আপনার ইন্ডিয়ার রাজধানী, তাই তো? তার মানে আপনার কমন কি আসবে? বলছে ভাইয়া ক্যাপিটাল। এইভাবেই আমরা কমন নাউনগুলো তৈরি করে থাকি, রাইট? এইভাবে আমরা কমন নাউনগুলো আইডেন্টিফাই করতে পারি। ওকে, এবার আসো তাহলে যেমন বিগত সালের কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, প্রথমে তার একটা ডেফিনেশন দিয়েছে। তাহলে সাধারণ নামের ইংলিশ কি? তাহলে বলছে ভাই সাধারণ নামের ইংলিশ হচ্ছে জেনারেল ক্লাস। সাধারণ নামের ইংলিশ কি? বলছে জেনারেল ক্লাস। এটুকু মনে রাখলেই হয়ে যাবে। হ্যাঁ, জেনারেল ক্লাস। জেনারেল ক্লাস মানে আমরা কি বলবো? যে কমন নাউন, তাই তো? জেনারেল ক্লাস মানে আমরা বলবো কমন নাউন। ওকে, আচ্ছা এরপরে আসেন রিভার। রিভারটা কমন নাউন কিভাবে? আমরা যদি একটু ভালো করে চিন্তা করি, রিভারটা আপনি কমন নাউন কিভাবে পাচ্ছেন? যেমন আমি যদি বলি পদ্মা, ঠিক আছে? পদ্মা, এরপর আপনি বললেন পদ্মা কি? বলছে এটাও একটা রিভার। এরপরে আপনি যদি বলেন যমুনা, যমুনাটাও কি? বলছে ভাইয়া রিভার, তাই তো? তাহলে দুটাকে কমন নিলে আপনি কি পাবেন? বলছে ডেফিনেটলি কমন আসতেছে কি? রিভার। পদ্মা নদী, যমুনা নদী, পদ্মা নদী এবং যমুনা নদী, তার মানে কমন কি পাচ্ছেন আপনি? বলছে ভাই আপনি নদীটা কমন পাচ্ছেন। যেহেতু আপনি নদীটা কমন পাচ্ছেন, দ্যাটস ওয়াই এই নদীটাকে আমরা কি বলতেছি? যে ভাইয়া কমন নাউন, রাইট? আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন আই থিঙ্ক দ্যাট শুড পে মোর ট্যাক্সেস।
এই যে ধনী যারা আছে তারা কি দিবে বলছে বেশি ট্যাক্স দিবে, রাইট? তাহলে আমি আমি নর্মালি যদি বলি দি প্লাস অ্যাডজেটিভকে আমরা কি বলি, সোজা বাংলা কথা, আমরা সাধারণত দি প্লাস অ্যাডজেটিভকে আমরা প্লুরাল কমন নাউন বলে থাকি, ঠিক আছে? এটার মধ্যে অনেক প্যাচ আছে, আমরা এখন যেহেতু একদম প্রাইমারি লেভেলে ক্লাস করতেছি আমি এটার প্যাচ নিয়ে কথা বলবো না, আপাতত শুধু এটুকু জানবো যে ভাইয়া দি প্লাস অ্যাডজেটিভকে আমরা প্লুরাল কমন নাউন বলবো, রাইট? আমি আবার বলতেছি দি প্লাস অ্যাডজেটিভকে আমরা কি বলবো, বলছে ভাইয়া দি প্লাস অ্যাডজেটিভকে আমরা প্লুরাল কমন নাউন বলবো, রাইট? তার মানে আমি যদি বলি দ্য রিচ, তাহলে দ্য রিচ বললে আমরা কি বলবো, যে পৃথিবীতে যত ধনী আছে সবাই, রাইট? আমি যদি বলি দ্য পোর, তার মানে দুনিয়াতে যত গরিব আছে সবাই, রাইট? তার মানে দি প্লাস অ্যাডজেটিভ বললে সাধারণত আমরা বলি যে ওই জাতীয় সকলকেই বোঝায়, এই জন্য এটাকে আমরা বলি প্লুরাল কমন নাউন, রাইট? এটাকে আমরা কি বলি বলছে ভাইয়া প্লুরাল কমন নাউন আমরা বলে থাকি, রাইট? আমরা কি বলে থাকি বলেন, আমরা প্লুরাল কমন নাউনটা বলে থাকি। এবার দেখেন বলছে আই থিঙ্ক, আমি মনে করি দেয়ার শুড পে মোর ট্যাক্সেস, রাইট? তার মানে কাদের অনেক বেশি ট্যাক্স দেওয়া প্রয়োজন, ধনীদের। তার মানে আমি আই থিঙ্ক, তাহলে আমি ধনীদের কথা যদি বলি তার রিচ বা রিচেস আসতেছে না, তাই না? কারণ থিঙ্কটা হচ্ছে ভার্ব, এরপর আমার অবজেক্ট লাগবে, অবজেক্ট হিসেবে নাউন বা নাউনের কাছাকাছি যেগুলো আছে সমতুল্য যারা আছে সেগুলো বসে, অ্যাডজেক্টিভ তো আর বসে না, তাই তো? তাহলে এবার দেখেন আই থিঙ্ক, থিঙ্কের পর অবজেক্ট লাগবে, এটা কি হবে, নাউন বা নাউনের সমতুল্য হবে। তাহলে আমি জানি দ্য রিচ মানে দুনিয়ার সকল ধনীকে বোঝায়, দ্যাটস ওয়াই এমনিতে যেহেতু সকল ধনীকে বোঝায় এর সাথে আলাদাভাবে এস বাই এস যুক্ত করার কোনো দরকার নাই, এই জন্য আমরা উত্তরটা কি বলতেছি, আমরা বলতেছি ভাইয়া দ্য রিচ। ওকে, আচ্ছা এরপরে আসেন কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝি। কালেকটিভ নাউনের দিকে আপনি যদি খেয়াল করেন এখানে অনেক বড় ঘ্যাপলা আছে, রাইট? আমরা কালেকটিভ নাউনের দিকে আমরা যদি খেয়াল করি, তাই আমরা গতানুগতিকভাবে যদি না শিখে আমরা যদি কালেকটিভ নাউনকে একটু যদি ফাংশনালি শেখার চেষ্টা করি, তাহলে দেখবেন যে অনেক ভালো বোঝা যাচ্ছে। যেমন দেখেন কালেকটিভ নাউন বলতে, আচ্ছা ট্র্যাডিশনে বইয়ে কি বলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, বইপত্র আমাদের এখানে কি শেখানোর চেষ্টা করতেছে, আমরা এটাকে আগে বোঝার চেষ্টা করি। দেখেন বলতেছে যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথকভাবে না বুঝে তার সমষ্টিকে নির্দেশ করে তাকে কালেকটিভ নাউন বলে। বলছে ওরে বাপরে, অনেক বড় জটিল একটা ডেফিনেশন। আমরা এই ডেফিনেশনটাকে আমরা একটু আলাদাভাবে সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। দেখেন কালেকটিভ নাউন মানে ফার্স্ট কথা আমরা মনে রাখবো যে ভাই কমন নাউনের সমষ্টি, রাইট? কালেকটিভ নাউন বলতে আমরা কি বলবো, যে ভাই কালেকটিভ নাউন বলতে আমরা বলবো কমন নাউনের সমষ্টি, ঠিক আছে? কমন নাউনের কি বলছে ভাই, কমন নাউনের সমষ্টি, ঠিক আছে? কমন নাউনের আমরা সমষ্টির কথা বলবো, ঠিক আছে? কমন নাউনে কি বলবো, যে ভাই এটা কমন নাউনের সমষ্টি। কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝবো, বলবো যে ভাইয়া কালেকটিভ নাউন বলতে আমরা বুঝবো কমন নাউনের সমষ্টি, রাইট? তাহলে সমষ্টি কেন বলতেছি, আমরা বলি কালেক্ট মানেই হচ্ছে দল, ঠিক আছে? এটা মানে কি বলছে ভাই, এটা মানে হচ্ছে দল, রাইট? এটা মানে কি বলছে ভাই, এটা মানে তো দল। আমরা বলি না এই শোন আমরা তো ট্যুরে যাব, চল টাকা পয়সাগুলো আমরা কালেক্ট করি, রাইট? টাকা পয়সাগুলো কি করি বলছে ভাইয়া, টাকা পয়সাগুলো কালেক্ট করি। এই যে কালেক্ট মানে হচ্ছে দল, তাই তো? কালেকটিভ মানে তাহলে কি দল, তাহলে কার দল বলছে কমন নাউনের দল। কমন নাউনের কি বলছে ভাইয়া, সমষ্টি। যেমন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি দেখো, আমি যদি বলি সুজন, সৈকত এবং শাহেদ, এই এরা কি, আমি যদি বলি যে ভাইয়া এরা সবগুলো হচ্ছে আপনার সোলজার, রাইট? আমি কি বললাম, আমি বললাম হচ্ছে এরা সবাই হচ্ছে সোলজার। তাহলে ভাই এই যে এই সোলজারটা কি বলছে ভাইয়া, সুজন ও সৈনিক, সৈকত সৈনিক এবং শাহেদও কি বলছে ভাইয়া, এরা সবাই হচ্ছে সৈনিক, তাই তো? তাহলে অনেকগুলো সোলজারের সমষ্টিকে আমরা কি বলি, আমরা বলি আর্মি। এই যে আর্মি বললেন, এই আর্মিটাকে আমরা বলি কালেকটিভ নাউন, রাইট? এই যে আর্মি বললেন, এই আর্মিটাকে আমরা কি বলতেছি, যে ভাইয়া এই আর্মিটাকে আমরা বলতেছি কালেকটিভ নাউন, রাইট? এই আর্মিটাকে কি বলতেছি, কালেকটিভ নাউন। আবার ধরেন আমি যদি বলি সুজন খেলোয়াড়, অনেক বড় খেলোয়াড়, এরপরে সৈকত কে বলছে ভাই, সৈকত অনেক বড় খেলোয়াড়, শাহেদ কে বলছে ভাই সবাই অনেক বড় খেলোয়াড়, তাই তো? তার মানে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এগুলোকে কি বলবো, তা বলছে তারা হচ্ছে প্লেয়ার, তাই তো? তাহলে অনেকগুলো প্লেয়ারের সমষ্টিতে আমরা কি বলি, আমরা বলি টিম। কি বলি বলেন, আমরা বলি টিম। আবার ধরেন আমরা বললাম এই জায়গাটাতে আমরা বললাম এই তিনজন হচ্ছে বিচারক, তিনজনকে আমরা বললাম তারা সবাই জাজ, অনেকগুলো জাজের সমন্বয়ে আমরা কালেকটিভ নাউন কি বলি, আমরা বলি জুরি, তাই তো? তাহলে অনেক বিচারকের সমষ্টিকে আমরা কি বলি, জুরি। এভাবে কমন নাউনের সমষ্টিকে আমরা কি বলি, বলছি ভাইয়া কালেকটিভ নাউন বলি, রাইট? তাহলে এবার আমরা আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, বলছে ভাইয়া অনেকগুলো কমন নাউনের সমষ্টিকে আমরা কি বলি, বলছে ভাইয়া আমরা কালেকটিভ নাউনটা বলে থাকি। এবার আসেন আমি যদি বলি ইংলিশ শিলার কি, বলছে ভাই ইংলিশ শিলারটা হচ্ছে একটা বই, ঠিক আছে? ইংলিশ টেক্সটটা কি, বলছে ভাই এটাও একটা বই, ঠিক আছে? তাহলে এই সবগুলো কি বই, তার মানে কমন যাচ্ছে কি, বলছে ইংলিশ শিলার আমার লেখা একটা ইংলিশ গ্রামার বই, ইংলিশ টেক্সট এটা আমার লেখা একটা বই, রাইট? তার মানে কমন যাচ্ছে কি, আমরা বলছি ভাইয়া কমন যাচ্ছে হচ্ছে বুক,
ঠিক আছে? তাহলে কমন যাচ্ছে কি বুক, তার মানে বুকটাকে আমরা বলতেছি কমন নাউন। বুকটাকে আমরা কি বলতেছি? বলছে ভাইয়া বুকটাকে আমরা বলতেছি কমন নাউন, রাইট? বুকটাকে আমরা কি বলতেছি? বলছে ভাইয়া বুকটাকে আমরা বলতেছি কমন নাউন। এবার আসেন অনেকগুলো বইয়ের সমষ্টিকে আমরা কি বলি? বলছে ভাই অনেকগুলো বইয়ের সমষ্টিকে আমরা বলি লাইব্রেরি, রাইট? আমরা কি বলি বলেন? আমরা বলি লাইব্রেরি। এই জন্য লাইব্রেরিটাকে আমরা বলি কালেকটিভ নাউন। ঠিক আছে? আমরা এটাকে কি বলি? বলছে ভাইয়া এই জন্য আমরা এই জায়গাটাতে এটাকে আমরা কি বলি? আমরা কালেকটিভ নাউনের কথা বলি, রাইট? আমরা কিসের কথা বলি? বলছে ভাইয়া কালেকটিভ নাউনের কথা বলি। এটা হচ্ছে মূল কাহিনী। এবার আসেন আমরা এই জায়গাটার দিকে যদি টেস্ট করার কথা বলি, এখানে অনেক কিছু বোঝার আছে, রাইট? ফার্স্ট কথা হচ্ছে এটা যে দল, এই দলটাকে আমাকে বুঝতে হবে। আমরা যদি বলি যে ভাইয়া কালেকটিভ নাউনটা কি, তাহলে কালেকটিভ নাউনের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝি ওই জায়গাটাকে আমাকে আগে ক্লিয়ার করে আসতে হবে। ঠিক আছে? কালেকটিভ নাউন বলতে আমি কি বুঝি ওই জায়গাটাতে ক্লিয়ার করে আসতে হবে। তাহলে আমরা বললাম দল বা ঝাঁক। দল বা কি বললাম বলো? আমরা বললাম দল বা ঝাঁক। আর দল বা ঝাঁক হতে গেলে সর্বনিম্ন আমরা জানি যে ভাইয়া ৩ জন থাকতে হবে। কয়জন? বলছে ভাইয়া ৩ জন থাকতে হবে। আগে এটুকু ক্লিয়ার করে আসি। কালেকটিভ নাউন বলতে আমরা বলি দল বা ঝাঁক, আর এই দল বা ঝাঁক বুঝাতে গেলে আমার সর্বনিম্ন কয়জন লাগবে? বলছে ভাই সর্বনিম্ন ৩ জনের দরকার, কারণ ৩ জন ছাড়া দল হয় না, রাইট? তাহলে এবার দেখেন আমরা কিভাবে বলতে পারি যে সর্বনিম্ন ৩ জন বোঝায়। আমরা একটু ওটার দিকে খেয়াল করব। দেখেন আমরা যখন ছোটবেলায় এরকম পড়েছি, হি ইজ দা, এরপর বলেছি হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ইন দ্য, আমরা বলেছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাইট? আমরা বলছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাইট? তো এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে আপনি এখানে দ্য বেস্ট কেন লিখলেন, রাইট? আমরা যদি এটার কথা বলি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে মনের মধ্যে প্রশ্ন আসে যে ভাইয়া এখানে আমি সুপারলেটিভ কেন দিলাম, তাই তো? এখানে আমি সুপারলেটিভটা কেন দিলাম, আমার এটা মনের মধ্যে আসে। কারণটা কি? এই কারণটার দিকে আমরা যদি লক্ষ্যপাত করি তাহলে দেখেন, ওকে, তাহলে আমরা ওইটার দিকে আমরা যদি খেয়াল করি যে এখানে আমরা সুপারলেটিভটা কেন বলতেছি, এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। কিভাবে? বলছে ভাইয়া দেখেন এখানে ক্লাস লেখা আছে। ক্লাস মানে কি? আমরা বলি অনেক স্টুডেন্টের সমষ্টি, তাই না? অনেক স্টুডেন্টের সমষ্টি, তার মানে কমন নাউনের সমষ্টি। তাহলে অনেক স্টুডেন্টের সমষ্টিকে আমরা কি বলি? ক্লাস। তার মানে মিনিমাম এখানে এই ক্লাসটাতে সর্বনিম্ন কয়জন আছে? মিনিমাম 3+, তার মানে 3-এর বেশি আছে, এই জন্য এটাকে আমরা বলছি ক্লাস, তাই না? সর্বনিম্ন ৩ জন আছে, তাই না? তাহলে এই জন্য ৩-এর মধ্যে যদি হয় তাহলে আমরা কি বলি? সুপারলেটিভ। এই জন্য আমরা বলি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেটার বয় আমরা বলি না, আমরা বলি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাইট? আমি আবার বলতেছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাইট? সে হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, সে হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে কি বলছে ভাইয়া? সবচেয়ে ভালো ছেলে। তার মানে এই যে দেখেন এখানে ৩-এর কনসেপ্ট আসছে বিধায় আপনি এখানে সুপারলেটিভ বলতে পারছেন। এই জন্য আমি বলতেছি কালেকটিভ নাউন মানে আমরা বলি দল বা ঝাঁক, আর দল বুঝাইতে গেলে মিনিমাম ৩ জন লাগে। কয়জন লাগে? ৩ জন। দ্যাটস ওয়াই আমরা একটা সুপারলেটিভের আইডিয়া পেয়েছি। এবার আসেন আমরা যদি এই জায়গাটা দেখে খেয়াল করি, দেখেন কালেকটিভ নাউন কি? বলছে ভাইয়া যেহেতু এটা একটা দল, হ্যাঁ যেহেতু এটা কি? বলছে ভাই এটা একটা দল, এই দল যখন বুঝায় না, এই দল যখন বুঝায়, বলছে ভাইয়া কালেকটিভ নাউন থাকলে ভার্বটা প্লুরালও হতে পারে, আবার ভার্বটা সিঙ্গুলার হতে পারে, মাথায় রাখতে হবে। কালেকটিভ নাউন যদি থাকে, রাইট? আমি বলতেছি কালেকটিভ নাউন যদি তুমি সেন্টেন্সে পেয়ে যাও, তুমি সেন্টেন্সে পাওয়ার সাথে সাথে চিন্তা করতে হবে কালেকটিভ নাউন ভার্ব প্লুরালও নিতে পারে এবং ভার্ব সিঙ্গুলার নিতে পারে। কালেকটিভ নাউন কি? বলছে ভাই ভার্ব প্লুরালও নিতে পারে এবং ভার্ব কি? সিঙ্গুলার নিতে পারে। যখন ভার্ব প্লুরাল নেবে তখন এটা ভিন্ন ভিন্ন মত বোঝায়, ভিন্ন ভিন্ন মত বোঝায়, রাইট? ভিন্ন ভিন্ন কি বোঝায় ভাই? মত বোঝায়। আর যখন একই মত বা একই ধারণা পোষণ করে, একই মত বা একই ধারণা, রাইট? একই মত বা একই ধারণা প্রকাশ করে, একই মত বা একই ধারণা প্রকাশ করে, তখন আমরা এটাকে বলি ভার্বটা সিঙ্গুলার নেবে। আর যখন ভার্বটা প্লুরাল নেয় তখন আমরা বলি প্রোনাউনটা দে বসবে। আর যখন একই মত বা একই ধারণা বোঝায় তখন আমরা বলি ইট নেবে। ঠিক আছে? তাহলে আমিও বললাম এটা ভালো করে যদি আমরা এই জায়গাটার দিকে খেয়াল করি আমরা এখানে কি পাচ্ছি দেখেন। আমরা বলেছি কালেকটিভ নাউন যখন আপনার সাবজেক্ট, এটা আপনার ভার্ব প্লুরালও নিতে পারে, আবার ভার্ব কি বলছে ভাইয়া ভার্বটা সিঙ্গুলার নিতে পারে। যদি ভিন্ন ভিন্ন ধারণা বা ভিন্ন ভিন্ন মত বোঝায় তখন ভার্বটা প্লুরাল নেয় এবং এটা প্রোনাউন হিসেবে দে আসে। ওকে, আবার দেখেন যেহেতু ভার্বটা যখন সিঙ্গুলার নেবে, সিঙ্গুলার নিয়ে তখন প্রোনাউনটা কি আসবে? ইট নেবে, আই। এবার ভালো করে খেয়াল কর, দেখেন
তাহলে আমরা যদি বলি জুরি মানে কি, তাহলে আমরা জুরির কথা চিন্তা করি, তাহলে জুরি মানে কি বিচারক মন্ডলী, তাই না? তাহলে আমি বলতেছি জুরি মানে কি, বলছে ভাই জুরি মানে হচ্ছে বিচারক মন্ডলী, রাইট? আমি বলতেছি জুরি মানে কি বিচারক মন্ডলী। বিচারক মন্ডলী মানে কি, বলছে ভাই এটা অনেকগুলো জাজের সমষ্টি, তার মানে মিনিমাম 3 জন। এই যে ছবিতে দেখেন এখানে 3 জন মানুষ বসা আছে, তার মানে তারা হচ্ছে জুরি, রাইট? এবার দেখেন এই জুরিটার ক্ষেত্রে আমরা যদি বলি এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, আমরা ওটা আগে বোঝার আগে ছবিটা ভালোভাবে বুঝে আসবো, তাহলে আমাদের কাছে কনসেপ্টটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে আসবে। ছবিটা যদি বুঝতে পারি তাহলে পানির মতো ক্লিয়ার হয়ে আসবে। তাহলে দেখেন আমরা যদি বলি জুরি, এই যে দেখেন বিচারক মণ্ডলী 3 জন বসে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে গান গাচ্ছে যে ও প্রিয়া তুমি কোথায়, রাইট? ও প্রিয়া তুমি কি কোথায়। প্রথম জন বলতেছে এই প্রিয়া তোমার গান বাদ দাও, এটা কোনো গান হইলো? তোমার গানের সুর হয় না, তাল হয় না, লয় হয় না, কিচ্ছু হয় না, তোমার গান বাদ দাও। তার মানে এক ধরনের মতামত দিল। দ্বিতীয় জন বলতেছে তোমার গানের সুন্দর আছে কিন্তু আঞ্চলিকতার ছোঁয়া আছে, বলছে সে আরেক ধরনের মত দিল, রাইট? আরেকজন বলতেছে তোমাকে দেখেই তো তোমার প্রেমে পড়ে গেছি, তোমার কণ্ঠ যত সুন্দর তুমি তত সুন্দর। তাহলে এবার দেখেন এই যে এখানে বিচারক ছিল 3 জন, 3 জনের একটা দল ছিল। এই দলটা কি হয়ে গেছে, 3 জন যখন বিভিন্ন রকম কথা বলছে এদের মধ্যে ভাগ ভাগ হয়ে গেছে। যখন ভাগ ভাগ হয়ে গেছে তখন তার মানে কি সিঙ্গুলার নাকি প্লুরাল হয়ে গেছে? তাহলে ভাইয়া যখন এরকম ভাগ ভাগ হয়ে গেছে তখন পৃথক পৃথক সত্তার উদ্ভব ঘটছে। আর যখনই এরকম পৃথক পৃথক সত্তার উদ্ভব ঘটে তখনই আমরা তখন বলতেছি কি এই যে দল, এই দল থেকে যেহেতু সবাই ভিন্ন ভিন্ন কমেন্ট করছে তার মানে কি পৃথক পৃথক সত্তা। আর পৃথক পৃথক সত্তা হওয়ার কারণে কি এ মানুষ আলাদা, এ মানুষ আলাদা, সেই মানুষ আলাদা, সব মানুষ আলাদা আলাদা হয়ে গেছে, তার মানে কি ভাবটা প্লুরাল। আর যেহেতু সব মানুষ আলাদা হয়ে গেছে এদেরকে বোঝানোর জন্য আমরা প্রণয়নটা কি দিই, বসে ভাই প্রণয়নটা দিয়ে দিই। এবার আসেন সেকেন্ড পিকচারের দিকে আমরা যদি খেয়াল করি, সেকেন্ড পিকচারটা কি বলতেছে, রাইট? সেকেন্ড পিকচারের দিকে যদি আমরা খেয়াল করি সেকেন্ড পিকচারে কি বলতেছে, ধরেন এইখানে একটা শিল্পী গান গাচ্ছে, ধরেন একটা মেয়ে শিল্পী, আমি নাম জানি না শিল্পীদের ভালো, ধরেন ন্যান্সি গান গাচ্ছে, তাই তো? তাহলে এবার দেখেন এই জায়গাটাতে 3 জন বিচারক আছে। বিচারক কয়জন আছে, বলছে ভাইয়া 3 জন বিচারক আছে, রাইট? কয়জন বিচারক, বলছে ভাইয়া 3 জন বিচারক আছে। তো এখন প্রথম যখন ন্যান্সি যখন গান গাইছে প্রথম জন বলে ওয়াও, সেকেন্ড জনে কি বলছে ওয়াও, থার্ড জনে কি বলছে ওয়াও। তার মানে তাদের যে জুরির টিমটা ছিল তার এখানে একটা ইউনিটের মতো কাজ করতেছে, কোনো ভাগ ভাগ হয়নি, রাইট? কোনো কি হয়নি, বলছে ভাইয়া ভাগ ভাগ হয়নি। যেহেতু কোনো ভাগ ভাগ হয়নি এই জন্য ইউনিট হয়ে আসে। ইউনিটের জন্য আমরা তখন কি বলতে, সবাই একই মত দিছে, রাইট? তার মানে একটা দল হিসাবেই তারা আছে। তখন আমরা এটা বলতেছি ভার্বটা কি সিঙ্গুলার এবং এটার প্রোনাউনটা কি, বলছে ভাইয়া যেহেতু ইউনিট দ্যাটস আমরা প্রোনাউনটাই ইট বলতেছি। এটা হচ্ছে কাহিনী, ওকে? তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন কি বলতেছে, দ্য জুরি ইজ আনএনিমাস। আনএনিমাস মানে কি, বলছে ভাই আনএনিমাস মানে হচ্ছে একই মত। তাহলে একই মত যদি বুঝাই তাহলে একই মত বুঝালে আপনি ভাবটা কি দিবেন, বলছে ভাইয়া সিঙ্গুলার দেবো, এই জন্য আমরা সিঙ্গুলার নিয়েছি, রাইট? আবার দেখেন এই জুরিটাকে আপনি রেফারেন্স দেওয়ার জন্য যেহেতু একই মত এবং ভার্বটা কি, বলছে ভাই সিঙ্গুলার, এই যে ভার্বটা সিঙ্গুলার তার মানে প্রোনাউন কি হবে ইট। এই যে দেখেন আপনি ইটস, আপনি পজিটিভ ডিটারমিনারটা নিয়েছেন, রাইট? আবার দেখেন ডিভাইডেড মানে কি, তার মানে ভাই ডিভাইডেড মানে হচ্ছে ভাগ ভাগ হয়ে যাওয়া বোঝায়, রাইট? আমি আবার বলতেছি ডিভাইডেড মানে কি, আবার বলি যে ভাই ডিভাইডেড মানে ভাগ ভাগ হয়ে যাওয়া বোঝায়। এই যে এরকম ভাগ ভাগ হয়ে গেছে তার মানে পৃথক পৃথক সত্তার উদ্ভব ঘটেছে। যেহেতু পৃথক পৃথক সত্তার উদ্ভব ঘটেছে দ্যাটস ওয়াই আমরা এই সেম কালেকটিভ নাউনের সাথে আমরা ভার্বটা প্লুরাল দিয়েছি। আমরা সেম কালেকটিভ নাউনের সাথে ভার্বটা কি দিয়েছি, বলছে ভাইয়া সেম কালেকটিভ নাউনের সাথে আমরা ভার্বটা প্লুরাল দিয়ে দিয়েছি, রাইট? তাহলে আমরা এই জায়গাটাতে কি দিয়েছি, বলছে ভাইয়া এটার ক্ষেত্রে আমরা সেম কালেকটিভ নাউনে ভার্বটা প্লুরাল দিয়ে দিয়েছি। এবার দেখেন এই প্লুরাল যখন বসছে তখন প্রোনাউন কি আসে দে, দ্যাটস ওয়াই আমরা এখানে দেয়ারটা ইনপুট দিয়েছি। কথাটা কি বোঝা গিয়েছে কিনা আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তাহলে আপনি উল্টা ভাবেও কিন্তু টেস্ট করতে পারেন। এখানে ইট দেওয়া আছে তার মানে ভার্ব কি হবে সিঙ্গুলার, এখানে দেয়ার দেওয়া আছে তার মানে এই কালেকটিভটা ভার্ব কে নেবে প্লুরাল। আপনি এইভাবে চেক করতে পারেন, রাইট? এবার আসেন আমরা যে কথাগুলো বললাম এটাকে যদি আমরা মোটা ভাগে ভাগ করি তাহলে আমরা কি বলতেছি কালেকটিভ নাউন যখন অবিভক্ত সমষ্টি বোঝাবে বা ইউনিট বোঝাবে তখন আমরা ভার্ব বলে কি ভার্বটাও সিঙ্গুলার এবং প্রোনাউনটাও সিঙ্গুলার অর্থাৎ ইট বসে। আর যখন এগুলো অবিভক্ত সমষ্টি না বুঝায় আলাদা আলাদা ভাবে বুঝায় তখন ভার্বটা কি বলি, আমরা ভার্বটা বলি প্লুরাল এবং প্রোনাউনটাও আমরা কি বলি, প্রোনাউনটাও আমরা বলি প্লুরাল অর্থাৎ আমরা এখানে দে ব্যবহার করে থাকি, রাইট? আই এরপরে আমরা যদি খেয়াল করে দেখেন
আমরা এগুলোর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এগুলো পড়িয়েছি, এগুলো পারবেন ইনশাল্লাহ। কিন্তু এই জায়গাটাতে একটা ঝামেলা আছে, রাইট? আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, অনেকগুলো আছে, এর মধ্যে দুটো আমাদের প্রায় পরীক্ষায় লাগে। দেখেন, আমি বলেছি কালেকটিভ নাউনের ক্ষেত্রে আপনি যখন চিন্তা করবেন, রাইট, কালেকটিভ নাউনের ক্ষেত্রে আপনি যখন চিন্তা করবেন, তো এটার ধরনটা হচ্ছে দুরকম হতে পারে, রাইট? কয়রকম বলছে? দুরকম। তার মানে একটা ভার্ব সিঙ্গুলার নিতে পারে, আবার ভার্ব কি প্লুরালও নিতে পারে, রাইট? কিন্তু এই যে পিপল আর পোল্ট্রি, এগুলো অনেকগুলো আছে, আমরা দুটা পরীক্ষার জন্য সবসময় মনে রাখবো, পিপল এবং পোল্ট্রি। আমি বলতেছি পিপল এবং কি, বুঝছে ভাই, পিপল এবং পোল্ট্রি, এই দুটা প্লুরাল কালেকটিভ নাউন, রাইট? এই দুটা কি বলছে ভাই? প্লুরাল কালেকটিভ নাউন। এরা জীবনও সিঙ্গুলার দিকে যাবে না, ওটাই বলছে। কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও সবসময় এটা প্লুরাল ভাগ গ্রহণ করে, পিপল এবং কি পোল্ট্রি, রাইট? যেমন দিস পোল্ট্রি আর, দেখেন দিস আমরা প্লুরাল ইউজ করেছি, পোল্ট্রিটা কি বলছে ভাই? জন্মগতভাবে প্লুরাল, দ্যাটস আমরা কি বলেছি? আর। হু আর দিস পিপল, এই যে দেখেন আমরা প্লুরাল বলেছি, রাইট? কিন্তু আপনি যদি টেক্সট বুকের দিকে আপনি যদি খেয়াল করেন, তাহলে এই জায়গাটাতে আপনাকে অনেক বেশি ভোগায়, এই জায়গাটাতে অনেক বেশি ভোগায়। সেটা কি? আপনি অনেক জায়গাতে দেখবেন, আচ্ছা নর্মাল কথা বলেন তো, ধরেন আমি এখানে বললাম বয়েস, রাইট? আপনি কি আ বয়েস আপনি কখনো বলতে পারবেন? বুঝছে না, আমি তো বলতে পারবো না, ঠিক আছে? আপনি তো আ বয়েস বলতে পারবেন না, তাহলে আমি কি আ পিপল বলতে পারি কিনা? তাহলে পিপলটা কি, একটু আগে দেখে আসলাম, পিপল হচ্ছে প্লুরাল শব্দ, তাহলে প্লুরাল শব্দের সাথে কি এ বসে? বসে ইয়েস, আ পিপল বসতে পারে, ঠিক আছে? আ পিপলটা কি বসে ভাইয়া? বসতে পারে। তাহলে আ পিপল যেহেতু আপনি বয়েজ আছে, প্লুরালের জন্য কি আবার এস বলতে পারবেন? বলছে না। কিন্তু এই জায়গাটাতে আপনি আপনি পিপলসও বলতে পারবেন, পিপলসও বলতে পারবেন। বলছে ভাই রিজনটা কি? আমি আ পিপলও বলতে পারতেছি, পিপল নিজে প্লুরাল, তারপরও আমি এস দিতে পারতেছি, এটার কারণটা কি? বলছে ভাইয়া, যখন আমরা আ পিপল বলবো, আমরা যখন আ পিপল বলবো, আমরা তখন এটা মিনিং আসবে কি? বলছে ভাইয়া এটা মানে বুঝাবে জাতি। আমি আবার বলতেছি আ পিপল মানে কি? বলছে ভাইয়া আ পিপল মানে আমরা বুঝবো, যে ভাই আ পিপল মানে আমরা কি বুঝবো? বলছি আ পিপল মানে হচ্ছে জাতি। আবার দেখেন, আমি যখন পিপলস বলবো তখন আমরা জাতিগুলো বুঝাবে, রাইট? তাহলে এটাই হচ্ছে ফ্যাক্ট, রাইট? তাহলে এবার দেখেন, আমরা যদি এখানে উদাহরণের দিকে আমরা যদি খেয়াল করি, দেখেন আমরা কি পাচ্ছি। দ্য জাপানিস মানে জাপানিরা আর আ হার্ড ওয়ার্কিং পিপল, পাইছেন? তার মানে কি জাপানিসরা কেমন? বলছে ভাইয়া তারা হচ্ছে হার্ড ওয়ার্কিং পিপল। তাহলে এ পিপল হয়ে যাচ্ছে, তার মানে আমরা কি পাচ্ছি? জাপানিসরা একজন পরিশ্রমী জাতি। জাপানিরা কি বলছে ভাইয়া? পরিশ্রমী জাতি। আবার আমি যখন বলতেছি দেয়ার আর মেনি ডিফারেন্ট, এই যে দেখেন ভিন্ন ভিন্ন কি পিপলস ইন ইউরোপ, তার মানে ইউরোপে ভিন্ন ভিন্ন জাতি আছে, রাইট? ভিন্ন ভিন্ন কি আছে? বলছে ভাইয়া জাতি আছে। তার মানে পিপলটা হচ্ছে কালেক্টিভ নাউন এবং এটা প্লুরাল। পিপলের সাথে এর জন্য আর হয়, পিপলের সাথে কি হয়? ওয়ার হয়, পিপলের সাথে কি হয়? হ্যাভ হয়। কিন্তু ভাইয়া আ পিপলও হয় বা পিপলসও হয়, এটার অর্থ হচ্ছে তখন নেশন বা নেশনস বোঝায়। ওকে, এবার আসেন, এই জায়গাটা একদম অ্যাডভান্স লেভেল, এটা যারা উত্তর করতে পারবে তাদের জন্য আজকে ঈদের আগে ঈদের সালামিটা আমি পাঠিয়ে দেবো, রাইট? এটার যারা উত্তর করতে পারবে তাদের জন্য ঈদের সালামি মাস্ট। এটার উত্তরটা করার চেষ্টা করো, আমি একটু পড়ে দিই তোমাকে। দ্য কমিটি হু আর হোপিং টু অ্যানাউন্স ইম্পর্টেন্ট চেঞ্জেস ওয়াজ মেড আপ অফ 6 মেম্বার্স, রাইট? তাই আমরা এই জায়গাটাতে উত্তরটা কি বলতে পারি? আমরা এটাতে উত্তর কি বলতে পারি? ভালো করে দেখেন, দ্য কমিটি হু আর হোপিং, একটা হোয়ের বদলে একটা হুইচ দেওয়া আছে, রাইট? আবার হোয়ের এখানে হো দেওয়া আছে, এখানে ভার্ব প্লুরাল দেওয়া আছে, হো দেওয়া আছে, এখানে ওয়াজ দেওয়া আছে, রাইট? আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এটা উত্তরটা কি নিতে পারি? একটু ঝাটাস করে ঝাটাঝাট পাটাপট এটা উত্তর করতে পারলে আপনি কালেকটিভ নাউনে একদম প্রো লেভেলের জানা জানেন, ঠিক আছে? আপনি যদি এটার উত্তর করতে পারেন তাহলে আমরা ধরে নিব আপনি কালেকটিভ নাউনের পুরো প্রো লেভেলের জানেন, প্রো। ওকে, আমি একটু দ্রুত উত্তর চাচ্ছিলাম। আব্রাহামের জয় বলছে বি। এরপরে 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 এই যে ঈদের বোনাস দেবো কিন্তু, হ্যাঁ, ঈদ মোবারক, ঈদ সালামি দেবো কিন্তু, একটু ভালো করে বলেন। রিয়াদ আহমেদ বলছে ডি। ওকে, আচ্ছা, এ আর ডি কিন্তু সেম, হ্যাঁ। আমরা এখানে একটু কারেকশন করে দিই, এখানে হুইচ লিখে দিই, হ্যাঁ, এখানে হুইচ লিখে দিই, তাহলে আর আলাদা হয়ে যাবে। ওকে, হুইচ। ওকে, আচ্ছা এবার আসেন, এখানে আমরা যদি খেয়াল করি, বুঝেন এটা একটা প্রো লেভেলের কোশ্চেন, রাইট? এটা একটা প্রো লেভেলের কোশ্চেন। এই প্রো লেভেলের কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা কি পাচ্ছি দেখ। প্রথম কথা হচ্ছে কমিটিটা কি? বলছে ভাই কমিটিটা হচ্ছে কালেকটিভ নাউন, রাইট? কমিটিটা কি? বলছে ভাই কমিটিটা হচ্ছে কালেকটিভ নাউন, রাইট? আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, দ্য কমিটি হো, দ্য কমিটি কি? বলছে ভাই দ্য কমিটি হো। তাহলে আমরা দ্য কমিটির ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে কমিটিটা কি? বলছে ভাই কালেকটিভ নাউন। কি নাউন? বলছে ভাই কালেকটিভ নাউন।
এই কালেকটিভ নাউন বলছে দ্য কমিটি হু আর হোপিং, তার মানে কমিটিটা কি বলতেছে, প্রত্যাশা করতেছে, রাইট? দ্য কমিটি আর বলছে দ্য কমিটি হু আর হোপিং, কমিটিগুলো কি করতেছে, বলছে ভাইয়া কমিটিগুলো প্রত্যাশা করতেছে। তার মানে যখন কালেকটিভ নাউন দ্বারা ব্যক্তির নাই বুঝাবে, ব্যক্তির নাই বুঝাবে, ব্যক্তির নাই বুঝাবে, আমি যখন কালেকটিভ নাউন দ্বারা ব্যক্তির নাই বুঝাবে, আমি বলতেছি কালেকটিভ নাউন দ্বারা কি বুঝাবে, বলছে ভাইয়া ব্যক্তির নাই বুঝাবে, তখন আমরা এই কালেকটিভ নাউনের ক্ষেত্রে সবসময় ভার্বটা প্লুরাল দেব। ভার্বটা কি দেব, বলছে ভাইয়া ভার্বটা প্লুরাল দিব। আর যদি কনজাংশনের দরকার হয় তাহলে ডেফিনেটলি আমরা এখানে হু বলবো, রাইট? তাহলে আমি বলতেছি দ্য কমিটি হু আর হোপিং টু অ্যানাউন্স ইম্পর্টেন্ট চেঞ্জেস, বলছে কমিটি আমি প্রত্যাশা করতেছি যারা এটা অ্যানাউন্স করবে, ইম্পর্টেন্ট চেঞ্জেস গুলো অ্যানাউন্স করবে। তার মানে কি এটা ব্যক্তির মতো বোঝাচ্ছে, ব্যক্তির ন্যায় কাজ করার কথা বোঝাচ্ছে, তাহলে ওটার ক্ষেত্রে ভাবটা কি দেবো আমরা, প্লুরাল। এই জন্য বলছি হো আর, আমরা কি বলতেছি এখানে, বলছে ভাই এখানে আমরা বলতেছি হো আর, রাইট? তাহলে ব্যক্তির ন্যায় আচরণ, এই জন্য কি বলছে হো আর, কনজাংশনের দরকার পড়েছে এই জন্য আমরা কি বলেছি হো, কনজাংশনের দরকার পড়েছে এই জন্য কি বলেছি হো। এবার দেখেন ওয়াজ মেড আপ অফ 6 মেম্বার, সেটা 6 জন মেম্বার নিয়ে গঠিত। সেটা কয়জন মেম্বার নিয়ে গঠিত, বলছে ভাই সেটা 6 জন মেম্বার নিয়ে গঠিত। কয়জন মেম্বার, 6 জন। তার মানে কি এবার কি কমিটি ব্যক্তির নিয়ে আচরণ করতেছে, বলছে না এটা আর ব্যক্তির মতো আচরণ করতেছে না, যেহেতু ব্যক্তির ন্যায় আচরণ করতেছে না, দ্যাটস ওয়াই আমরা এখানে বলতেছি ভার্বটা কি সিঙ্গুলার। আর যখন ব্যক্তির ন্যায় আচরণ করে না তখন আমরা ভার্বটাকে বলি সিঙ্গুলার, এবং এটার যখন রিলেটিভ প্রোনাউন লাগে তখন আমরা হুইচ ব্যবহার করি। কি ব্যবহার করি, হুইচ। এটা একদম অ্যাডভান্স লেভেলে পড়া, যারা শিখতে পেরেছ তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমি আশা নয় বিশ্বাস করি এটা তোমাকে অনেক মানুষের কাছ থেকে তোমাকে আগায় রাখবে ইনশাআল্লাহ। আচ্ছা আসো, হার্ড অফ ক্যাটেল, হার্ড অফ মানে কি, হার্ড অফ ক্যাটেল মানে কি গবাদি পশুর দল, তাই তো? আমরা যখন বলতেছি হার্ড অফ ক্যাটেল, হার্ড অফ ক্যাটেল মানে কি, আমরা বলতেছি হার্ড অফ ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর দল, রাইট? হার্ড অফ ক্যাটেল মানে কি গবাদি পশুর দল। তো দল বোঝালে আমরা কি বলবো, কালেকটিভ নাউন বলবো, তাই তো? হার্ড অফ ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর দল, যেহেতু দল বোঝাচ্ছে দ্যাটস আমরা এটা কি বলবো, আমরা কালেকটিভ নাউনের কথা বলবো ইনশাআল্লাহ। এবার আসেন 9 নম্বর, ও মেটেল নাউন। মেটাল নাউনের ডেফিনেশন যে রে বাবা রে বাবা, হ্যাঁ এ আর ডি একই রকম, খেয়াল করছি রে আমি। আচ্ছা এবার আমরা যদি মেটাল নাউনের দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, মেটেল নাউন, রাইট? মেটেল নাউনের দিকে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি পাচ্ছি, দেখো সোজা বাংলা কথায় দেখো, যে সকল নাউন, আগে পড়ো তারপর দেখো কত বিচ্ছিরি জিনিস। যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে মেটেরিয়াল নাউন বলে। ও মা গো, তাহলে সোজা বাংলা কথা এটা কি বলছে ভাই, উপাদানবাচক। আমি এত কিছু জানি না ভাইয়া, এত কিছু জানি না, আমি বাংলা খাই বাংলা বুঝি, আমি যাবই না এত দিকে। আসো সহজ করে আমরা একটু বোঝার চেষ্টা করি, সহজ করে আমরা একটু বোঝার চেষ্টা করি। সোজা বাংলা ভাষায় মেটেরিয়াল মানে কি, সোজা বাংলা ভাষায় যদি আমরা বলি ম্যাটেরিয়াল মানে কি, বলছে ভাই ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু। ঠিক আছে, আমি অত ঝামেলার মধ্যে যাবো না। ম্যাটেরিয়াল মানে কি, বলছে ভাই সোজা বাংলা কথায় ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু। এই বস্তুগুলোকে আমরা দুইটা ক্যাটাগরি করবো। কয়টা ক্যাটাগরি করবো, বলছে ভাইয়া দুইটা ক্যাটাগরি করবো, রাইট? আমি বলতেছি বস্তুগুলোকে কয়টা ক্যাটাগরি করবো, তা বলছি ভাইয়া ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু, আর এই বস্তুগুলোকে আমরা দুইটা ক্যাটাগরি করবো। কয়টা ক্যাটাগরি করবো, বলছে ভাইয়া দুইটা ক্যাটাগরি করবো। তাহলে 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে যে সকল বস্তুকে আপনি 1, 2, 3 দ্বারা গণনা করবেন। আমি বলতেছি যে সকল বস্তুকে আপনি 1, 2, 3 দ্বারা গণনা করবেন তাদেরকে আপনি বলবেন কমন নাউন, শেষ। তাহলে যে সকল বস্তুকে আপনি 1, 2, 3 দ্বারা গণনা করবেন তাদেরকে আপনি কি বলবেন, কমন নাউন বলবেন। আর যে সকল বস্তুকে আপনি 1, 2, 3 দ্বারা গণনা করতে পারবেন না অর্থাৎ একক দ্বারা পরিমাপ করবেন তাদেরকে আপনি ম্যাটেরিয়াল নাউন বলবেন। ঝামেলা শেষ। আমি এত নাটক করতে যাব না, কে কার উপাদান, কে কাকে ঘিরে আছে ওগুলোর মধ্যে নাই, সোজা বাংলা কথা। এরপরে আমরা রেফারেন্সিয়াল বুক থেকে ডেফিনেশনও দেখবো, রাইট? তাহলে এবার আমরা যদি বলি ম্যাটেরিয়াল মানে কি, তাহলে ভাই ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু। ম্যাটেরিয়াল মানে কি, বলছে ভাই ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু, রাইট? ম্যাটেরিয়াল মানে কি বস্তু। এই বস্তুগুলোকে যেগুলোকে আপনি 1, 2, 3 করে গণনা করতে পারবেন তাদেরকে আমরা কমন নাউন বলবো। যে সকল বস্তুকে আপনি 1, 2, 3 দ্বারা গণনা করতে পারবেন না, একক দ্বারা পরিমাপ করবেন তাদেরকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো, শেষ। এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন উড, উডের ক্ষেত্রে আমরা কি বলি, উড তার মানে আমরা বলি এক সেফটি কার্ড, তাই তো? এক সেফটি কার্ড তার মানে কি একক দ্বারা পরিমাপ। গোল্ড আমরা বলি 1 ভরি গোল্ড, তাই না? আয়রন, আয়রনের ক্ষেত্রে আমরা বলি 1 কেজি, 2 কেজি, 3 কেজি, তার মানে একক দ্বারা আপনি পরিমাপ করলেন, রাইট? একক দ্বারা কি করলেন, পরিমাপ করলেন। তার মানে এগুলোকে আমরা বলছি মেটাল নাউন। এবার দেখেন চেয়ার, চেয়ার যদি আপনি বলেন চেয়ার, তাহলে চেয়ার যদি বলেন একটা চেয়ার দুটা চেয়ার কি বলা যাবে না, যাবে।
তার মানে এটাকে আমরা বলছি কমন নাউন। আমি যদি টেবিলের কথা বলি, একটা টেবিল দুটা টেবিল কি বলা যাবে কি যাবে না? বলছি ভাইয়া যাবে, তার মানে আমরা এটাকে বলছি কমন নাউন। গোল্ড 1 ভরি 2 ভরি বলা যাচ্ছে, তার মানে একক দ্বারা আপনি পরিমাপ করতে পারতেছেন, তার মানে এটাকে আমরা বলছি মেটাল নাউন। আমি যদি আপনাকে রিং বলি, আমি রিং কি 1 2 3 করে গণনা করতে পারবো না? আমি যদি বলি আমার হাতে 3টা রিং আছে, কয়টা রিং আছে? বলছে ভাই 3টা রিং আছে। তাই এই রিংগুলো আমরা আমরা যদি এই রিং এর গুলো যদি খেয়াল করি, তাই এবার আমার রিং একটা রিং দুটা রিং তিনটা রিং বলা যায়, তাহলে এটা ডেফিনেটলি আমরা কমন নাউনের কথা বলবো, রাইট? আবার আয়রনের দিকে আপনি যদি খেয়াল করেন, আয়রন মানে কি? লোহা। এই লোহা 1 কেজি 2 কেজি বলেন, কিন্তু আপনি যখন হ্যামারের কথা বলবেন, হ্যামার, রাইট, তার মানে কি একটা হ্যামার দুটা হ্যামার তিনটা হ্যামার বলা যায়, তখন হ্যামারটাকে আমরা বলছি কমন নাউন। তাহলে মেটেরিয়াল মানে হচ্ছে বস্তু, এই বস্তুগুলোর মধ্যে আপনি যখন 1 2 3 করে গণনা করবেন তখন আপনি বলবেন কমন নাউন। আর যে সকল বস্তুকে আপনি 1 2 3 করে গণনা করতে পারবেন না, আপনি একক দ্বারা পরিমাপ করবেন, তখন আপনি এটাকে কি বলবেন? আপনি এটাকে মেটেরিয়াল নাউন বলবেন। ক্লিয়ার? এবার আসেন সোজা বাংলা কথায় আমরা যেটাকে বললাম যে ম্যাটেরিয়াল নাউন মানে কি? ম্যাটেরিয়াল নাউনই, রাইট? যখন কোনো ম্যাটেরিয়াল নাউন থেকে, ম্যাটেরিয়াল থেকে একটা প্রোডাক্ট তৈরি হবে, ওটা যদি গণনা করা যায়, তার মানে ওটাকে আপনি কি বলবেন? গণনা করা গেলে আপনি ওটাকে বলবেন কমন নাউন। কোনো ম্যাটেরিয়াল থেকে যখন কোনো প্রোডাক্টের তৈরি হয় আর যদি এটা গণনা করা না যায়, ওটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। এটাই আমি এতক্ষণ আপনাকে সহজ ভাষায় বললাম। এটা হচ্ছে বাইরের বইয়ের ডেফিনেশনটা এরকমই দেওয়া আছে, রাইট? তাই এবার আসেন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখো আমরা যদি বলি, দেখো দ্য টেবিল ইজ, ওকে, আমি বললাম দ্য টেবিল ইজ, এই যে টেবিল ইজ মেড অফ উড, দ্য টেবিল ইজ মেড অফ উড। তাহলে আমি যদি বলি এই কাঠ থেকে কি তৈরি হয়েছে? টেবিল। কাঠ থেকে কি তৈরি হয়েছে বলো? বলছে ভাই কাঠ থেকে টেবিল তৈরি হয়েছে। তাহলে একটা প্রোডাক্ট, একটা ম্যাটেরিয়াল থেকে একটা প্রোডাক্টের তৈরি হয়েছে, এই প্রোডাক্টটা কি গণনা করা যায় নাকি যায় না? বলছে যায়। গেলে আমরা কি বলবো? বলছে কাউন্টেবল। বইতে এরকমই লেখা আছে, তাই না? আবার দেখেন আমার উড থেকে কি তৈরি হচ্ছে? বলছে ভাই পেপার, তাই না? উড থেকে কি তৈরি হচ্ছে? বলছে ভাই পেপার। এই পেপারটাকে আমরা 1 2 3 করে গণনা করি? বলছে না, এটা গণনার যোগ্য না। যেহেতু যোগ্য না, দ্যাটস ওয়াই এটাকে আমরা তখন কি বলতেছি? যে ভাই এটাকে আমরা ম্যাটেরিয়াল নাউনই বলতেছি। এবার লক্ষণের ব্যাপার হচ্ছে যখন একটা জিনিস থেকে আরেকটা জিনিসের তৈরি হয়, রাইট? আমরা যখন একটা জিনিস থেকে আরেকটা জিনিসের তৈরি হয় এবং খালি চোখে আপনি বুঝতে পারেন, তখন আমরা এটাকে কি বলি? আমরা তখন এটাকে বলি মেড অফ। এটা প্রায় পরীক্ষায় পড়ে। যেমন কাঠ থেকে যে টেবিল তৈরি হয়েছে, এটা কি খালি চোখে শনাক্ত করা যাচ্ছে নাকি যাচ্ছে না? আমরা বলবো কাঠ থেকে যে টেবিলটা হচ্ছে, এটা আপনি খালি চোখে শনাক্ত করতে পারতেছেন। তো দ্যাটস ওয়াই এই যে টেবিল আর কাঠটা খালি চোখে শনাক্ত করা যায়, এই জন্য আমরা কি বলি? মেড অফ। আবার দেখেন এই পেপারটা যে বাঁশ বা কাঠ দিয়ে তৈরি, এটা কি বোঝা যায়? পেপারটা যে বাঁশ দিয়ে তৈরি, এটা কি বোঝা যায়? বলছে ভাই পরীক্ষার হল ছাড়া পেপারটা যে বাঁশ দিয়ে তৈরি এটা কোনোভাবে বোঝা যায় না। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলতেছি? একটা জিনিস থেকে আরেকটা জিনিস সহজে শনাক্তকরণ করা যাচ্ছে না, এই জন্য আমরা কি বলতেছি? বলছে মেড ফ্রম। ওকে, তার মানে এটাকে নির্দিষ্ট করার জন্য যে এটা কাঠেরই, তখন আমরা ফ্রম বলি, আর কম নির্দিষ্ট করা লাগলে আমরা এখানে অফ বলি, রাইট? অত বোঝার দরকার নেই, সহজ ভাষায় কাঠ থেকে টেবিল তৈরি হচ্ছে, তুমি সহজে শনাক্ত করতে পারতেছো, ওইটার ক্ষেত্রে আমরা কি বলবো? মেড অফ। আবার কাঠ থেকে পেপার তৈরি হচ্ছে, আপনি এটা সহজে শনাক্ত করতে পারতেছেন না, তাহলে ওইগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা মেড ফ্রম বলবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন যেমন ওয়াটার। ওয়াটারটা কি? একটা পানি দুটা পানি কি বলা যায়? যেহেতু একটা পানি দুটা পানি আপনি বলতে পারেন না, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা ম্যাটেরিয়াল নাউনের কথা বলতেছি, রাইট? তাহলে ওয়াটারটাকে আপনি একটা পানি দুটা পানি তিনটা পানি বলতে পারতেছেন না, তো দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? ম্যাটেরিয়াল নাউন। এবার দেখেন দ্য নেকলেস ইজ গোল্ড অফ, মেড অফ গোল্ড, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। এটার উত্তরটা কি হবে? এখানে বাক্যে গোল্ডটা কি হবে? একটু দ্রুত আমরা একটু উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে এখানে উত্তরটা কি হতে পারে। ঠিক আছে, এখানে উত্তরটা কি হতে পারে? একটু দ্রুত উত্তর করেন তো, এখানে উত্তরটা কি হতে পারে? ঠিক আছে, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন। এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? একটু দ্রুত বলার চেষ্টা করি। 10C 10BB কেন? ফাহমিদা ফাইজা সি। ওকে, ভেরি গুড। আচ্ছা দেখ, তাহলে আমরা যদি বলি এই যে গোল্ড, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, তাহলে গোল্ড, গোল্ডটা কি বলেন? 1 ভরি 1 ভরি 2 ভরি 3 ভরি, তাই তো? 1 ভরি 2 ভরি 3 ভরি, তার মানে আপনি একক দিয়ে পরিমাপ করতে পারেন, রাইট? 1 ভরি বললেন, 2 ভরি বললেন, 3 ভরি বললেন, তাহলে একক দিয়ে পরিমাপ করতে পারলেন, তার মানে এটাকে আমরা বলছি ম্যাটেরিয়াল নাউন। এবার দেখেন নেকলেস, একটা নেকলেস দুটা নেকলেস তিনটা নেকলেস, এগুলো কি বলা যাবে কি যাবে না? তো আমরা যদি বলি যে ভাই একটা নেকলেস দুটা নেকলেস এবং তিনটা নেকলেস, এগুলো বলা যাবে, তো দ্যাটস ওয়াই
আমরা এটাকে কি বলছি, এটাকে আমরা কমন নাউন বলছি, রাইট? এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা কমন নাউন বলছি। তাহলে এখানে বলছে বাকি গোল্ড কি, বলছে গোল্ডটা মেটাল নাউন। আর যদি বলতো নেকলেসটা কি, এই যে মেয়েটা এই যে গলায় পরে আছে নেকলেস, তাহলে আমি যদি বলি যে তোমার ভাবিরা 5টা নেকলেস চাইলো, কয়টা নেকলেস, বলছে 5টা, তাহলে আপনি 1 2 3 কে গণনা করতেছেন, তো দ্যাটস ওয়াই ওটাকে তখন আপনি কি বলতেন, কমন নাউন বলতেন। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের দিকে আমরা যদি খেয়াল করি, অ্যাবস্ট্রাক্ট নাউনের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা কি পাচ্ছি দেখেন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, সোজা বাংলা ভাষায় যে নাউন দেখা যায় না, ধরা যায় না বা স্পর্শ করা যায় না, অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য, তারকে আমরা কি বলি, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, রাইট? একদম সোজা। মানে এতক্ষণ যে কনক্রিট বললেন তার ব্যতিক্রমটা কি, আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট। তার ব্যতিক্রমটা কি বলছি ভাই, অ্যাবস্ট্রাক্ট। এবার যেমন আপনি যদি খেয়াল করেন, প্রশ্নটা হচ্ছে হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি ইজ, পরীক্ষা এসেছিল যে কেমিস্ট্রিটা কি হবে, কেমিস্ট্রিটা কি হবে, বুঝছে ভাই? কেমিস্ট্রিটা হচ্ছে, আমরা জানি কেমিস্ট্রিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রশ্ন হচ্ছে কেন অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা যদি বলি যে ভাই যে কোনো একাডেমিক ডিসিপ্লিন, যে কোনো একাডেমিক ডিসিপ্লিন বা যে কোনো একাডেমিক সাবজেক্টের নাম, যে কোনো পড়ার বিষয়ের নাম, সবগুলো হচ্ছে আমরা কেমিস্ট্রি, সবগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট। তাহলে যেগুলো পড়ার সাবজেক্ট সবগুলোকে আমরা কি বলি, যে ভাইয়া সবগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট, তাই তো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেমনে, কেমনেটা আমাকে বুঝতে হবে। যেমন আমি যদি বলি হি, আমি যদি এরকমটা বলি, আমি যদি বলি হি ইজ, এরপর আমি যদি বলি আই অ্যাম, ভালো করে খেয়াল করেন, আমি যদি বলি হি ইজ, এরপর কি বললাম, বলছে আই অ্যাম বললাম, তাহলে হি এর সাথে কি ইজ, আই এর সাথে কি, বলছে ভাইয়া অ্যাম, তাহলে আমি বললাম হি এর সাথে ইজ, আই এর সাথে অ্যাম, তাহলে এখানে দৃশ্যমান কি, বলছে ভাই ইজ আর অ্যাম, তাহলে এটার নাম কি, বলছে ভাই এটার নাম হচ্ছে গ্রামার। এর নাম কি, বলছে ভাইয়া গ্রামার। তাহলে এখানে দৃশ্যমান কি, বলছে ভাই ইজ বা আর, এখানে কি গ্রামার দেখা যাচ্ছে, বলছে না, দ্যাটস ওয়াই গ্রামারটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? কেমিস্ট্রি বিষয়ে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা যদি বলি হাইড্রোজেন কি দেখা যায়, তাই তো? হাইড্রোজেন কি দেখা যায়, অক্সিজেন কি দেখা যায়, সমান সমান কি পানি দেখা যায়, তাই না? তাহলে এই যে এগুলো দেখা যায়, কিন্তু এখানে কেমিস্ট্রি কোথায় দেখা যাবে, বলছে না, এগুলো পড়ার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের নাম কি, কেমিস্ট্রি, যেটাকে দেখা যায় না, রাইট? দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি কি, যে ভাই এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি হবে, বলছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, রাইট? তাহলে এটাকে আমরা কি বলবো, কেমন আছেন ভাই? তাহলে এটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাকে আমরা কি বলবো, বলছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, রাইট? এবার আসেন কাইন্ডনেসটা কি, বলছে কাইন্ডনেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরেন রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, দুইটা বুড়া থরথর থরথর করে কাঁপতেছে, ঠিক আছে, চাঁদের গায়ে দিয়ে কাটতেছে, পরে দেখে আপনার এত মায়া লাগলো, তাহলে ওই যে বুড়া, শীতের মধ্যে চাদর নাই, কিচ্ছু নাই, থরথর করে কাঁপতেছে, ওরে দেখে আপনার মনের মধ্যে যেটা জাগছে ওটার নাম হচ্ছে কি, কাইন্ডনেস। এটা কি দেখা যায়, বলছে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি, রাইট? আচ্ছা, অনুরূপভাবে এটা কি ফ্রিডম, ফ্রিডম, এই যে ফ্রিডমটা কি দেখা যায়, বুঝছে না, শেখ হাসিনার সময় ফেসবুকে আপনি কিছু লিখতে পারতেন না, এখন আপনি লিখতে পারতেছেন, যা ইচ্ছা তাই করতে পারতেছেন, এটার নাম কি, ফ্রিডম। দ্যাটস ওয়াই এটাও কি আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা জিনিস আপনি যদি খেয়াল করেন, ওকে, তাহলে এবার আমরা যদি চিন্তা করি, আমরা যদি এই জায়গাটার দিকে সহজে বুঝি, যেমন বিউটি, এখন পোলাপান বলে যে ভাইয়া বিউটিটা কেমনে কি, তাই তো, বিউটিটা কেমনে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো, আমাকে একটা স্যার আছে, নাম বলবো না আমি, উনি লাল কালারের গাড়ি ইউজ করে, আমি যখনই দেখি তখনই আমার মাথাটা গরম হয়ে যায়, যে একটা মানুষ লাল কালারের গাড়ি কেমনি ইউজ করে। ওনার কাছে কিন্তু লাল কালারটা অত্যন্ত সুন্দর, আমার কাছে এটা ভাল লাগে না, রাইট? তার মানে বিউটি ব্যাপারটা হচ্ছে একটা মেন্টাল অ্যাবিলিটি, বা আমরা বলি এটা মগজের মধ্যে থেকে আসে সৌন্দর্য। তোমরা যেটাকে সৌন্দর্য বলো সেটা সৌন্দর্য না, তাই তো? দেখুন দেখো, আমি যদি বলি আমার ব্ল্যাক শার্ট অনেক পছন্দ লাগে, অনেক মানুষ আছে ব্ল্যাক শার্ট দেখলেই বিরক্ত লাগে। তার মানে কি, বিউটি মানে কি, বিউটি মানে আপনার যেটা মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, মনস্তাত্ত্বিক যে ব্যাপার, আপনার একটা জিনিস ভালো লাগতেছে, আরেকটা জিনিস আরেকজনের ভালো লাগতেছে না, ওই যে ওটাকে আমরা বলতেছি আপনার মধ্যে, ওটাই হচ্ছে বিউটি। এটাকে কখনোই গণনা করা যাবে না বা গণনা করার যোগ্য না। দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলতেছি, যে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেছি। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, এই যে দেখেন, এটা হচ্ছে কাহিনী। হ্যাঁ, এতক্ষণ যা পড়লাম এখন পুরা রিভার্স কথা বলবো। এতক্ষণ যা পড়লাম এটা হচ্ছে এখন রিভার্স পড়াবো। রিভার্সটা কি, তাহলে রিভার্সের দিকে যদি খেয়াল করি, এতক্ষণ যা পড়লাম সবগুলো হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার। এই ট্র্যাডিশনাল গ্রামারগুলো মানুষের মধ্যে ল্যাঙ্গুয়েজ যে শেখার ব্যাপারটা, এই প্রবণতাকে ধ্বংস করে ফেলে, রাইট? ল্যাঙ্গুয়েজ শেখার যে প্রবণতা সেটাকে কি করে ফেলে, বলছে ভাইয়া ধ্বংস করে ফেলে। আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা কি পাচ্ছি দেখো, নাউনকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমরা বলি প্রপার নাউন, আরেকটাকে আমরা বলি কমন নাউন। আর কোনো ভাগ নেই ভাই, নাউনকে আমরা প্রথমে কয় ভাগ করতেছি, দুই ভাগে, প্রপার নাউন আর কমন নাউন। এই কমন নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতেছি। কমন নাউনকে কয় ভাগ করতেছি, দুই ভাগে, একটা হচ্ছে কাউন্টেবল আর এটাকে নন কাউন্ট আমরা বলতেছি, বা আনকাউন্টেবল নাউন। এই কাউন্টেবলের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট।
একটাকে আমরা কি বলতেছি বলছি ভাই, একটাকে আমরা বলছি কনক্রিট, একটাকে আমরা বলতেছি কনক্রিট, আরেকটাকে আমরা কি বলতেছি বলছি ভাই, আরেকটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট। আবার দেখ, নন কাউন্টের মধ্যে দুটা ভাগ আছে, একটাকে আমরা বলছি কনক্রিট, আর একটাকে আমরা কি বলতেছি অ্যাবস্ট্রাক্ট। তাহলে এবার দেখ, কাউন্টেবলের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, কাউন্টেবলের ক্ষেত্রে কনক্রিট কি, যেমন আমি যদি বলি বয়, হ্যাঁ, আমি যদি বলি টয়, আমি যদি বলি ডগ, এগুলো কি গণনা করা যাচ্ছে, তার মানে কাউন্টেবল। এবং এগুলোকে আমরা বলতেছি কি কনক্রিট, মানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না এমন কি আছে, যেমন ডিফিকাল্টি, আমরা কিন্তু ডিফিকাল্টি থেকে ডিফিকাল্টিস বলি, রিমার্ক থেকে কি বলি, রিমার্কস বলি। তার মানে কি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এগুলো দেখা যায় না কিন্তু এগুলো কাউন্টেবল, রাইট? এগুলো দেখা যায় না, তারপরে কি এগুলো কাউন্টেবল। আবার নন কাউন্টের মধ্যে দেখ, কনক্রিট, যেমন পানি, পানি কি বসে এটা দেখা যায় কিন্তু এটা কি বসে আনকাউন্টেবল নাউন, এই জন্য বসে কনক্রিট আনকাউন্টেবল নাউন এটা। অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল নাউন কোনটা, যেমন আমরা বলি বিউটি, একটু আগে পড়ে আসলি, এগুলোকে আমরা বলি নন কাউন্ট, রাইট? তাহলে এই যে দেখ, আমরা এতক্ষণ ধরে যা পড়াইলাম এটার সাথে এটা কোনো মিল নাই। দেখ, এখানে ম্যাটেরিয়াল নাউনের কোনো অস্তিত্বই নাই। দেখ তো ম্যাটেরিয়াল নাউন কি এখানে কোথাও আছে বলছে না, এখানে ম্যাটেরিয়াল নাউনের কোনো অস্তিত্বই নেই। তার মানে আধুনিক গ্রামারে ম্যাটেরিয়াল নাউন নামে মনে কোনো জিনিসই নেই। হ্যাঁ, আধুনিক গ্রামারে ম্যাটেরিয়াল নাউনের কোনো কি নাই, কোনো অস্তিত্বই নাই। কিন্তু আমরা এখনো সেই মানে হাজার হাজার বছর পুরনো পড়ে আসি, রাইট? কিন্তু বাংলাদেশে আমাকে এইগুলো এখন জেনে আসতে হবে, রাইট? তাহলে আমি বলতেছি নাউনকে প্রথমে আমরা কয় ভাগে ভাগ করতেছি, তাহলে আমরা বলছি নাউনকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতেছি, রাইট? নাউনকে আমরা কয় ভাগে ভাগ করতেছি বলছি ভাই, দুই ভাগে ভাগ করতেছি। ওকে, তাহলে আমরা নাউনকে কয় ভাগে ভাগ করতেছি বলছি ভাই, নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতেছি। একটাকে আমরা বলতেছি প্রপার নাউন, আরেকটাকে আমরা কি বলতেছি, আমরা কমন নাউন বলতেছি। এই কমন নাউনের মধ্যে দুই ভাগ বলতেছি, একটা কাউন্টেবল নাউন আর একটা নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন। এই কাউন্টেবলের মধ্যে ভাগ হচ্ছে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, আনকাউন্টেবলের মধ্যে ভাগ হচ্ছে কনক্রিট আর কি অ্যাবস্ট্রাক্ট, রাইট? তার মানে কনক্রিট কাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট কাউন্টেবল, কনক্রিট আনকাউন্টেবল, তারপরে কি অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল। এটাই হচ্ছে কাহিনী। তাহলে এই যে ব্যাপারটা তুমি দেখছো, এটাকে আমরা বলি মডার্ন গ্রামারের অংশ, রাইট? আমি বলতেছি এটাকে, যে অংশটা তুমি দেখছো এটা হচ্ছে মডার্ন গ্রামারের অংশ। এই জিনিসগুলো যখন তুমি ভালোভাবে বুঝতে পারবা, তখন ল্যাঙ্গুয়েজ তোমার কাছে অনেকখানি সহজ মনে হবে। হ্যাঁ, তাহলে দেখো, আমরা মডার্ন গ্রামারে আমরা কিন্তু আগে এইভাবে বলতাম, কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসবে না, এর সাথে আর্টিকেল বা এস বাই এস বসে। এগুলো কিন্তু মডার্ন গ্রামারের সাথে পুরাটাই সাংঘর্ষিক। কারণ মডার্ন গ্রামার বলতেছে কমন নাউনের সাথে আর্টিকেল ব্যবহার হতেও পারে, নাও হতে পারে। কারণ কমন নাউনের ভাগ কি আছে, কাউন্টেবল আছে, নন কাউন্টেও আছে। এই জন্য এই জায়গাগুলোকে বাদ দিয়ে সুন্দরভাবে পড়তে হবে, যাতে ট্র্যাডিশনাল এবং মডার্নটাকে তুমি একদম সেপারেট করে পড়তে পারো, যাতে তোমার ঝামেলা না হয়, রাইট? এই জন্য কমন নাউনের মধ্যে ওইগুলো আর পড়বা না। তাইলে দেখবা যে কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে, আদারওয়াইজ ঝামেলা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবারে এখন মনে হতে পারে ভাইয়া আপনি কি আসমান থেকে কথা নিলেন, বলছে না, আমি আসমান থেকে কথা বলিনি। এই জায়গাটার দিকে যদি খেয়াল করে তাহলে দেখো এটা হচ্ছে কম্প্রিহেনসিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পেজ নাম্বার 247। আমরা যদি দেখি কম্প্রিহেনসিভ গ্রামার কিন্তু এই মোটা একটা গ্রামার, রাইট? কম্প্রিহেনসিভ গ্রামারটা কি বলছে ভাইয়া, বিশাল মোটা একটা গ্রামার, রাইট? বিশাল মোটা একটা গ্রামার। এই গ্রামারের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে ভাইয়া এই গ্রামারের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখেন ওনারা কি বলতেছে। দেখো, আমি যে কথা বলছি ওটাই বলছে এনারা। হ্যাঁ, তাহলে ওনারাকে দেখো, নাউনকে কয় ভাগ করছে, বলছে নাউনকে ওনারা ভাগ করছে ক ভাগে। দেখো, বলছে একটা হচ্ছে কমন নাউন আর একটা কি প্রপার নাউন। কমন নাউনের মধ্যে ভাগ করছে কাউন্টেবল আর নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন। এই কাউন্টেবল কে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, আনকাউন্টেবল কি কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। তার মানে আমি যাহা পড়াইয়েছি তাহাই সত্য, আমি যাহা পড়িয়েছি তাহাই কি বলছে ভাইয়া, তাহলে আমরা যা পড়িয়েছি সেটাই কি বলছে বাস্তব, আর সেটাই হচ্ছে সত্য। আমরা যা পড়িয়েছি সেটাই বাস্তব, রাইট? তাহলে এভাবে একটু বুঝে শুনে সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই। আমরা নাউনের প্রাথমিক ধারণা আপনাকে দিলাম। আমি আসলে বিশ্বাস করি আপনার কাছে কনসেপ্টগুলো অনেকখানি সুন্দর লেগেছে এবং বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাইলে আমি আশাবাদী যে আপনার পড়াশোনাটা ভালো হবে, রাইট? এটা একটু সুন্দর করে পড়েন। আমরা আবার আগামীকালে ক্লাস নেব। আমরা যত তাড়াতাড়ি পারি রমজানের মধ্যে আপনাকে বেসিকগুলো একটু ঠিক করে দেওয়ার ট্রাই করতেছি, রাইট? আমরা আগামীকাল 2:30টায় আমরা নাউনের পার্ট 2 এর ক্লাস করব, অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ আমরা পার্টস অফ স্পিচটা পড়বো। এবং সাথে হচ্ছে আপনার কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে আমরা ব্যাপক ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটা গতানুগতিক কোনো রুলস মেনটেন করবে না, পুরাটাই ফাংশনাল হবে এবং আপনি সুন্দরভাবে এটাকে উপলব্ধি করতে পারবেন। টিল দেন সবাই ভালো থাকবেন। ইফতারের আগে আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমি মানসিক এবং শারীরিকভাবে অনেকখানি ভালো থাকতে পারি এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে নেক হায়াত এবং উত্তম সাজা দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।